জামায়াতে ইসলামী একটা রাজনৈতিক দল যেটা নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু কম হয় না। তো এই দলের বিরুদ্ধে প্রায় একটা অভিযোগ শোনা যায়, সেটা হলো মুনাফেকি বা ভণ্ডামির অভিযোগ। কিন্তু এই অভিযোগগুলো আসলে কতটা গভীর? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই খতিয়ে দেখব একটা সোর্স টেক্সটের ভিত্তিতে। এই টেক্সটে দলটার কার্যকলাপ নিয়ে 10টা বড়সড় প্রশ্ন তোলা হয়েছে। আচ্ছা, মূল বিশ্লেষণে যাওয়ার আগে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। সোর্সের লেখক শুরুতেই বলে দিয়েছেন যে এই লেখাটা আসলে কারো পক্ষে বা বিপক্ষে নয়, বরং তাদের লক্ষ্য হল পুরো বিষয়টাকে একটা নৈতিক আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা। তো এই নিরপেক্ষতার জায়গাটা মাথায় রেখে আমরা পরের পয়েন্টগুলো এক এক করে দেখব। তো কিভাবে সাজানো হয়েছে পুরো আলোচনাটা? প্রথমে আমরা দেখব মূল অভিযোগটা কি, এরপর আসবে ঐতিহাসিক, সাংগঠনিক আর নীতিগত কিছু স্ববিরোধিতার কথা, আর সবশেষে আমরা লেখকের চূড়ান্ত মন্তব্য দিয়ে শেষ করব। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি মূল অভিযোগে ঢোকা যাক, আর সেটা হলো মুনাফেকি। এখন প্রশ্ন হল, মুনাফেকি শব্দটা দিয়ে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? দেখুন, লেখকের মতে এটা শুধু কথায় আর কাজে মিল না থাকা নয়, বিষয়টা তার চেয়েও গভীর। এর মানে হল, যখন কোনো রাজনৈতিক দল নিজেদের সুবিধার জন্য তাদের ঘোষিত আদর্শ বা মূল নীতিকেই বিসর্জন দেয়, বলা যায় এই সংজ্ঞাটাই কিন্তু পুরো বিশ্লেষণের মূল ভিত্তি। লেখকের যুক্তির প্রথম ধাপটা হল ইতিহাস। এখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন কিভাবে এই দলটার আদর্শ আর তাদের ঐতিহাসিক কার্যক্রমের মধ্যে একটা বড়সড় ফারাক রয়ে গেছে বলে অভিযোগ করা হয়। এখানে দেখুন দুটো পয়েন্ট তুলে ধরা হয়েছে, আর দুটোই কিন্তু বেশ সিরিয়াস। প্রথমটা হলো ১৯৭১-এর মুক্তিযুদ্ধে দলটার ভূমিকা নিয়ে। অভিযোগটা হলো আরা স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল। আর দ্বিতীয় পয়েন্টটা, যেটা লেখকের মতে আরও বেশি গুরুত্বপূর্ণ, তা হলো সেই ভূমিকার জন্য দলটি নাকি আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষমা চায়নি বা দায়িত্ব স্বীকার করেনি। সোর্স টেক্সট বলছে এটা অনেকটা ইতিহাসের দায় এড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। এই পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং। এখানে একটা সরাসরি কন্ট্রাস্ট দেখানো হচ্ছে। সোর্স অনুযায়ী একটা সময় ছিল যখন এই দলটা গণতন্ত্রকে কুফুরি আর ভোট দেওয়াকে হারাম বলত, অথচ সেই দলই কিন্তু পরবর্তীতে রাজনৈতিক জোট তৈরি করেছে, এমনকি মন্ত্রিসভাতেও যোগ দিয়েছে। এখানেই লেখক একটা বড় প্রশ্ন তুলেছেন, আদর্শের এই যে ১৮০ ডিগ্রি পরিবর্তন, এটা কি শুধুই রাজনৈতিক সুবিধাবাদ? ইতিহাসের পাতা থেকে এবার নজর ফেরানো যাক দলটার ভেতরের দিকে, মানে তাদের সাংগঠনিক কার্যকলাপের দিকে। লেখকের মতে এই যে স্ববিরোধিতার অভিযোগ, এটা শুধু অতীতেই সীমাবদ্ধ নেই, বরং বর্তমানেও দলের ভেতরেই নাকি এর অনেক উদাহরণ আছে। যে কোনো রাজনৈতিক দলের একটা বড় শক্তি হল তার ছাত্র সংগঠন। জামায়াতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে সোর্স টেক্সটে যে অভিযোগগুলো তোলা হয়েছে, সেগুলো বেশ গুরুত্বপূর্ণ। এখানে মূল বিষয়টা হলো একটা দ্বৈত পরিচয়ের অভিযোগ। মানে একদিকে প্রকাশ্যে ছাত্র শিবিরকে বলা হচ্ছে আখলাখের মডেল, মানে নৈতিকতার একটা দারুণ উদাহরণ, কিন্তু সোর্সের দাবি হল এর আড়ালে নাকি তাদের আরেকটা রূপ আছে, একটা সশস্ত্র ক্যাডার গ্রুপ হিসেবে, যাদের বিরুদ্ধে ক্যাম্পাসে সহিংসতা আর হত্যাকাণ্ড ঘটানোর মতো অভিযোগও রয়েছে। বলা হচ্ছে ইসলামিক মূল্যবোধ তৈরির বদলে তরুণদের রাজনৈতিক হাতিয়ার হিসেবেই বেশি ব্যবহার করা হয়। শুধু ছাত্র সংগঠনই নয়, দলের মূল কাঠামো নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যেমন বলা হচ্ছে যে মুখে সুরা বা পরামর্শের ভিত্তিতে দল চালানোর কথা বলা হলেও আসলে নাকি সব সিদ্ধান্ত একজন নেতার কথাতেই হয়, আর নেতৃত্ব দশকে পর দশক ধরে প্রায় একই থাকছে। এর সাথে আরেকটা বড় অভিযোগ হল আর্থিক স্বচ্ছতা নিয়ে, আর তাদের কিছু প্রতিষ্ঠান যেমন ইসলামী ব্যাংক বা এলবিএফকে রাজনৈতিক কাজে ব্যবহার করার অভিযোগ। আচ্ছা, দলের ভেতরের কাঠামোর পর এবার আসা যাক তাদের বিভিন্ন নীতি আর আন্তর্জাতিক বিষয়ে তাদের অবস্থান নিয়ে। লেখকের মতে এখানেও বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে। এখানে সোর্স একটা বড় প্রশ্ন তুলেছে। দলটা প্রায়ই নিজেদেরকে মুসলিম উম্মার রক্ষক হিসেবে দাবি করে, কিন্তু তাহলে যখন ইরাক যুদ্ধ, আফগান যুদ্ধ বা ইয়েমেনের মতো বড় বড় সংকট তৈরি হল, তখন তারা একেবারে চুপ ছিল কেন? লেখকের মতে এই নীরবতা তাদের ঘোষিত মুসলিম ভ্রাতৃত্ববোধের সাথে মেলে না। এটা থেকে নাকি এটাই মনে হয় যে তাদের আসল ফোকাসটা আন্তর্জাতিক মুসলিম ইস্যু নয়, বরং দেশের ভেতরের রাজনীতি। এর পরের পয়েন্টটা হলো ভিন্ন মত নিয়ে। একটা প্রশ্ন আসতেই পারে, দলটা নিজেদের ভেতরে বা বাইরের ভিন্নমতকে কিভাবে দেখে বা সামলায়? সোর্স অনুযায়ী এর উত্তরটা বেশ সোজাসাপটা। অভিযোগ হল দলটি নাকি কোনো বুদ্ধিবৃত্তিক তর্ক বা বিতর্কে যেতেই চায় না। কেউ যদি তাদের মতের সাথে একমত না হয়, সে আলেম হোক, চিন্তাবিদ হোক বা কোনো তরুণ,
তাদেরকে খুব সহজেই ভ্রান্ত বা পথভ্রষ্ট বলে ট্যাগ দিয়ে দেওয়া হয়, ফলে একটা সুস্থ আলোচনার পরিবেশই আর থাকে না। এরপর আসা যাক নারী অধিকারের প্রশ্নে। এখানেও একটা দ্বিমুখী নীতির অভিযোগ আনা হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম, যখন নির্বাচনের সময় আসে তখন নারীদের ভোটের খুব দরকার, রাজনৈতিক সভা সমাবেশেও তাদের অংশগ্রহণ দরকার। কিন্তু যেই নেতৃত্বের প্রশ্ন আসে তখন বলা হয় দলে নারীদের কোনো জায়গা নেই, বরং তাদের কাজ হল ঘরের চার দেয়ালের ভেতরে থাকা। এই দুটো অবস্থান কি পুরোপুরি স্ববিরোধী নয়? তো এই সবগুলো পয়েন্ট এক জায়গায় করলে লেখকের মূল বক্তব্যটা কি দাঁড়ায়? তিনি বলছেন, মুখে আল্লাহর নামে রাজনীতি আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হলেও আসল লক্ষ্যটা নাকি শুধুই ক্ষমতা। যে কোনো উপায় ক্ষমতার চেয়ারে বসা বা টিকে থাকাটাই নাকি মূল উদ্দেশ্য, এমনটাই দাবি করা হয়েছে সোর্স টেক্সটিতে। এত সব অভিযোগ আর বিশ্লেষণের পর লেখক তার পুরো আলোচনার সারমর্ম টেনেছেন একটি মাত্র উদ্ধৃতি দিয়ে। লেখক তার আলোচনা শেষ করেছেন পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে, যেখানে বলা হচ্ছে, যখন তাদের বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তারা বলে আমরা তো কেবল সংস্কারক। তো এই আয়াতটা উল্লেখ করে লেখক আসলে একটা বড় প্রশ্ন রেখে গেছেন। যারা নিজেদেরকে সংস্কারক বলে দাবি করে, তাদের কাজকর্ম কি আসলেই পৃথিবীতে সংস্কার আনছে নাকি তার উল্টোটা ঘটছে? এই প্রশ্নটাই এই বিশ্লেষণের শেষে ভাবনার খোরাক হিসেবে রয়ে গেল।